ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার হিস্ট্রি ধ্যান নাও চ্যানেলে আজকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটা টপিক নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রকৃতি, নিয়মিত এবং অনিয়মিত। এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং পিটের ভারত শাসন আইন। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন, এটা নিয়ে প্রথমে আলোচনা করব। পিটের ভারত শাসন আইনটা পরে আলোচনা করছি। এই রেগুলেটিং অ্যাক্টের আরেকটা নাম হচ্ছে নিয়ন্ত্রণ আইন বা ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট নামক এটা কিন্তু পরিচিত। এই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন কারা কবে প্রবর্তন করেছিলেন, কবে তো বলেই দিলাম 1773 খ্রিস্টাব্দে। কারা প্রবর্তন করেছিলেন, কেন প্রবর্তন করা হয়েছিল, রেগুলেট করা মানে নিয়ন্ত্রণ করা, সেটা তোমরা জানো। নিয়ন্ত্রণ কাদেরকে করার উদ্দেশ্যে এই আইনটা প্রবর্তন হয়েছিল এবং এই আইনের শর্তগুলো কী ছিল, এই আইনের ত্রুটি কী ছিল, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই আইনটা প্রবর্তন করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। এটা মনে রাখবে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে কিন্তু এই আইনটা প্রবর্তন করা হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। কাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভারতবর্ষে ব্যবসা করার জন্য বা বণিক বেশে এসে তারা ভারতবর্ষের যে রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং সব কিছুকেই তারা দখল করে নিয়েছিল, তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এবং ভারতবর্ষের শাসন কার্য তারা পরিচালনা করা শুরু করেছিল। তাদের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, সেই ত্রুটি বিচ্যুতি যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জন্যই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন ব্রিটিশ পার্লামেন্টে প্রবর্তন করা হয়েছিল। ওই জন্য এই আইনটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইন প্রবর্তন হয়েছিল। এই আইন প্রবর্তনের হঠাৎ প্রয়োজন পড়লো কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই আইনটা কেন প্রবর্তন হয়েছিল? অর্থাৎ এই আইন প্রবর্তনের যে প্রেক্ষাপট, আইন প্রবর্তনের পূর্ববর্তী যে অবস্থা, সেটা আমাদেরকে একটু জানতে হবে। তোমরা সবাই জানো যে 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হয়েছিল, যে পলাশির যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এবং পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দের পর অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে কিন্তু আর একটা বড় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নামও তোমরা জানো, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। সেই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার জয়লাভ করলো এবং তাদের ভিত্তি কিন্তু আরও সুদৃঢ় হলো, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের যে ভিত্তি সেটা আরও সুদৃঢ় হয়েছিল। যদিও ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হলো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের যে শাসন ব্যবস্থা অর্থাৎ ভারতবর্ষের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু তাদের আইনগত কোনো স্বীকৃতি ছিল না। সেই আইনগত স্বীকৃতি লাভ করার জন্যই ভারতবর্ষের সম্রাট, সেই সময় দিল্লির যে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু তারা স্বীকৃতি আদায়ের চেষ্টা করতে লাগলো। সেই স্বীকৃতিটা কি? যে দেওয়ানি লাভ, অর্থাৎ দেওয়ান হিসাবে যদি কোনো প্রদেশের অধিকার লাভ করা যায়, দেওয়ান মানে খাজনা আদায় করে, যে সেই খাজনা আদায়ের অধিকার যদি লাভ করা যায়, তাহলে একটা অধিকার লাভের মধ্যে দিয়ে কিন্তু সেই ভারতবর্ষের সম্রাটের কাছ থেকে যদি সেই অধিকার লাভ করা যায়, তাহলে তাদের আইনগত কিন্তু স্বীকৃতি তারা লাভ করতে পারবে। ওই জন্যই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা দেওয়ানি লাভের কিন্তু উদ্যোগ গ্রহণ করলো এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর 1765 খ্রিস্টাব্দে বার্ষিক 26 লক্ষ টাকা কর দেওয়ার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই তিনটা প্রদেশে দেওয়ানি লাভ করলো। অর্থাৎ এই বাংলা, বিহার এবং উড়িষ্যা এই তিন প্রদেশে খাজনা আদায় করার অধিকার তারা কিন্তু লাভ করলো। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের ফলে কিন্তু বাংলার প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা সবগুলো কিন্তু তারা দখল করে নিল। এবং এই সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে মির্জাফর। মির্জাফরের মৃত্যুর পর তার নাবালক পুত্র, তার নাম ছিল নজম-উদ-দৌলা, সেই নজম-উদ-দৌলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিংহাসনে বসালো এবং সিংহাসনের আড়ালে থেকে প্রকৃত প্রশাসনিক ক্ষমতা তারা কিন্তু ভোগ করতে লাগলো। বাংলার গভর্নর সেই সময় লর্ড ক্লাইভ, সেই লর্ড ক্লাইভের সঙ্গে নজম-উদ-দৌলার একটা চুক্তি স্বাক্ষরিত হলো, যে চুক্তির ফলে বাংলার নবাব নাম সর্বস্ব একজন নবাবে পরিণত হলেন। অর্থাৎ তাকে সমস্ত ধরনের দায়িত্ব পালন করতে হতো, কিন্তু কোনো ক্ষমতাই তার হাতে ছিল না। প্রশাসনিক, সামরিক সমস্ত দায়িত্ব তাকে পালন করতে হতো। তার দায়িত্বের আড়ালে থেকে
ক্ষমতা ভোগ করতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা। এই সময় বাংলাতে দু ধরনের প্রশাসক আমরা দেখতে পাই, একজন বাংলার নবাব এবং আর একজন প্রশাসক হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে ক্ষমতা ছিল সেটা কিন্তু নবাবের হাতে ছিল না। নবাবের হাতে শুধুমাত্র দায়িত্ব ছিল, প্রশাসনিক, সামরিক এবং অন্যান্য যে দায়িত্বগুলো তাকে পালন করতে হতো, কিন্তু প্রকৃত ক্ষমতা তার হাতে ছিল না। অর্থাৎ তার হাতে ছিল কি? ক্ষমতাহীন দায়িত্ব। অপরপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ঠিক তার উল্টোটা, দায়িত্বহীন ক্ষমতা। তাদের কোনো দায়িত্ব পালন করতে হতো না, কিন্তু ক্ষমতা সমস্ত ধরনেরই তারা ভোগ করতেন। অর্থাৎ ক্ষমতা যেটা সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, আর দায়িত্ব যেটা সেটা হচ্ছে নবাবের হাতে। তাহলে দু ধরনের শাসন ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব যেটা নবাবের হাতে ছিল, আর একটা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল। অর্থাৎ এই যে দ্বৈত শাসন, দু ধরনের শাসন, এটা কিন্তু লর্ড ক্লাইভ বাংলাতে প্রবর্তন করলেন। এই দ্বৈত শাসনের পরবর্তীকালে কোম্পানির কর্মচারীরা যথেচ্ছভাবে শোষণ এবং লুটতরাজ চালাতে থাকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করে, ফলে দেশীয় বণিক সম্প্রদায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করে যে রাজস্ব আদায় করত, বা কৃষি বা অন্যান্য জায়গা থেকে যে রাজস্ব সংগ্রহ করত, সেই রাজস্ব দিয়েই তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চালাতো এবং উদ্বৃত্ত যেগুলো থাকতো সেগুলো তারা তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে পাঠিয়ে দিত। এইভাবে কিন্তু বাংলার যে অর্থ সেটা বিদেশে পাচার হয়ে যেত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা ভারতীয় বণিক সম্প্রদায়ের উপরে এবং ভারতীয় কৃষক এবং অন্যান্য সম্প্রদায় যারা ছিলেন তাদের উপরে বিভিন্নভাবে লুটতরাজ এবং অত্যাচার চালাতে থাকে। যথেচ্ছভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা বিভিন্ন ক্ষেত্রে কর আরোপ করতে থাকে, জনসাধারণের উপরে, কৃষকদের উপরে নতুন নতুন কর আরোপ করতে থাকে। পুরনো ভূমি রাজস্ব ব্যবস্থা উচ্ছেদ ঘটিয়ে ব্যক্তিগতভাবে কৃষকদের কাছ থেকে কর আদায় করা তারা শুরু করে দেয়। পুরনো কৃষকদেরকে জমি থেকে উচ্ছেদ করে নতুন কৃষকদের কিন্তু ভূমি বন্দোবস্ত দেওয়া তারা শুরু করলো এবং তার ফলে সেই সময়কার কৃষক সম্প্রদায় দিশেহারা হয়ে পড়েছিল। অর্থাৎ সেই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীদের এই যে শোষণ, অত্যাচার এবং লুটতরাজ, এর ফলে বাংলাতে কিন্তু ভয়াবহ একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল এবং যে দুর্ভিক্ষটাকে আমরা কি নামে জানি? ৭৬-এর মন্বন্তর। ৭৬-এর মন্বন্তর নাম হলো কেন? যেহেতু বাংলার ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল। বাংলার ১১৭৬ বঙ্গাব্দে হয়েছিল, কিন্তু ইংরেজি যে সালটা সেটা ছিল হচ্ছে ১৭৭০ খ্রিস্টাব্দ। তাহলে এই যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে কার্যকলাপের ফলে ভয়াবহ দুর্ভিক্ষ বা ৭৬-এর মন্বন্তর দেখা দিয়েছিল। এই ৭৬-এর মন্বন্তর মোকাবিলাতে কিন্তু কোম্পানির প্রশাসন তারা কিন্তু ব্যর্থ হলো, তারা কিন্তু এটা মোকাবিলা করতে পারলো না। এর ফলে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যকলাপ এটা কিন্তু সমালোচিত হলো, প্রবলভাবে সমালোচিত হলো এবং এর পরিপ্রেক্ষিতেই, এই প্রেক্ষাপটেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্যই ব্রিটিশ পার্লামেন্টে এই যে রেগুলেটিং অ্যাক্টের কথা বললাম বা নিয়ন্ত্রণ আইন যেটা বললাম ১৭৭৩ খ্রিস্টাব্দে, সেটা পাশ করা হয়েছিল। এবার এই যে রেগুলেটিং অ্যাক্টটা পাশ হলো, এই অ্যাক্টের শর্তগুলো কি ছিল, এই শর্তগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল তখন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। হ্যাঁ, তো রেগুলেটিং অ্যাক্টের শর্তগুলো সম্পর্কে এবার আলোচনা করছি। রেগুলেটিং ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের কিন্তু দুটো দিক ছিল। এক নম্বর, যেমন দেখো, ইংল্যান্ডে কোম্পানির পরিচালন সভা সম্পর্কিত দিক এবং ২ নম্বর হচ্ছে ভারতে কোম্পানির সংগঠন সম্পর্কিত দিক। তাহলে দুটো দিকের কথা কি বললাম? রেগুলেটিং অ্যাক্টের যে দুটো দিক ছিল, একটা হচ্ছে ইংল্যান্ডে কোম্পানির পরিচালন সভা সম্পর্কিত দিক এবং ২ নম্বর হচ্ছে ভারতে কোম্পানির সংগঠন সম্পর্কিত দিক। প্রথমে যে শর্তগুলো সম্পর্কে আলোচনা করব সেটা হলো কোম্পানির পরিচালন সভা সম্পর্কিত যে ধারাগুলো ছিল বা কোম্পানির পরিচালন সভা সম্পর্কিত যে শর্তগুলো ছিল। ১ নম্বর ২ নম্বর করে আলোচনা করছি। কোম্পানির পরিচালন সভা সম্পর্কিত শর্তের মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই আইনের বলে, অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্ট যেটা পাশ করা হলো ১৭৭৩ খ্রিস্টাব্দে, এই আইনের বলে কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত যে পরিচালন সভা ছিল, অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টর্স যেটার নাম ছিল, সেটার নামটা পরিবর্তন হয়ে হলো কোর্ট অফ ডাইরেক্টর্স। তাহলে কোর্ট অফ ডাইরেক্টর্স নামে পরিচিতি লাভ করলো এই পরিচালন সভা। ১ নম্বর। ২ নম্বর যেটা সেটা হচ্ছে এই সভার সদস্যের সংখ্যা প্রথমে ছিল ১৪ জন, পরে তা বেড়ে হলো ২৪ জন
এবং এই সদস্যদের কার্যকালের মেয়াদ ধার্য করা হয়েছিল 4 বছর। এবং স্থির হলো কি যে প্রতি বছর 1/4 সদস্য অর্থাৎ 6 জন সদস্য পদত্যাগ করবেন এবং নতুন 6 জন সদস্য নির্বাচিত হবে। আর প্রাক্তন সদস্য যারা তারা 1 বছর পর পুনর্নির্বাচিত হতে পারবে। কিন্তু আরেকটা শর্ত দেওয়া হলো যে সদস্যদের ভারত বিষয়ে অভিজ্ঞতা অর্থাৎ জ্ঞান থাকতে হবে। এটা 2 নম্বর শর্ত গেল। 3 নম্বর যেটা সেটা হচ্ছে কোম্পানির সমস্ত অংশীদার সদস্য যারা তারা নির্বাচনে ভোটদানের কিন্তু অধিকারী ছিলেন না। পূর্বে একটা নিয়ম ছিল যে কমপক্ষে 500 পাউন্ড মূল্যের শেয়ার হোল্ডার যারা তারা ভোটদানের অধিকারী ছিলেন। কিন্তু এই নতুন নিয়মে অর্থাৎ নতুন এই যে আইনটা পাশ করা হলো, এই আইনে স্থির করা হলো কি যে কমপক্ষে 1000 পাউন্ড মূল্যের শেয়ার হোল্ডার যারা তারাই ভোট দিতে পারবে অর্থাৎ ভোটদানের অধিকারী হবে এই কোম্পানির অংশীদার সদস্য যারা। তাহলে 3 নম্বর শর্ত হয়ে গেল। 4 নম্বর শর্ত যেটা সেটা হলো সরকারের অনুমোদন নিয়ে পরিচালন সভা ভারত শাসনের জন্য গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের সদস্যদের নিয়োগ করতে পারবে। তাহলে 4 নম্বর শর্তটা কি বললাম যে পরিচালন সভা গভর্নর জেনারেল এবং তার কাউন্সিল তাকে সাহায্য করার জন্য যে কাউন্সিলের সদস্য তাদেরকে নিয়োগ করতে পারবে সরকারের অনুমোদন নিয়ে। তাহলে 4 নম্বর শর্তটাও হয়ে গেল। 5 নম্বর শর্ত যেটা সেটা হলো প্রতি 6 মাস অন্তর পরিচালন সভা ভারত সম্পর্কিত সামরিক, বেসামরিক ও রাজস্ব সংক্রান্ত তথ্য সরকারকে জানাতে বাধ্য থাকবে। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের প্রথম যে দিক অর্থাৎ 2টো দিকের কথা বলেছিলাম, প্রথম হচ্ছে ইংল্যান্ডে কোম্পানি পরিচালন সভা সম্পর্কিত দিক, এর শর্তগুলো কিন্তু হয়ে গেল। এবার যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো দ্বিতীয় দিক অর্থাৎ ভারতে কোম্পানির সংগঠন সম্পর্কিত দিক। এরও কতগুলো শর্ত ছিল। প্রথম যে শর্তটা অর্থাৎ ভারতে কোম্পানির সংগঠন সম্পর্কিত দিক, এটার যে শর্তগুলো, এর প্রথম শর্তটা হচ্ছে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে ভারতে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিভাগ প্রতিষ্ঠা করা হলো। তাহলে কি বললাম যে বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিভাগ প্রতিষ্ঠা করা হলো কলকাতা। এর মধ্যে কলকাতা প্রেসিডেন্সিটাই হবে সুপ্রিম বা সর্বোচ্চ কাউন্সিল এবং মাদ্রাজ ও বোম্বাই হবে হচ্ছে এর অধীনে অর্থাৎ অধস্তন কাউন্সিল। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে বাংলার গভর্নর তখন থেকে বাংলার গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হবেন। তাহলে প্রথমে যে উপাধিটা ছিল গভর্নর, বাংলার গভর্নর যিনি ছিলেন তার উপাধিটা পরিবর্তিত হয়ে কি হলো গভর্নর জেনারেল। এই আইন বলে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। তৃতীয় শর্তটি হলো গভর্নর জেনারেলের কাজে সহায়তা করার জন্য 4 জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় বা গঠন করা হবে। তাহলে গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য একটা কাউন্সিল গঠন করা হবে যার সদস্য সংখ্যা হবে 4 জন এবং এই সদস্যদের কাজের যে মেয়াদ সেটা হবে 5 বছর। এই ওয়ারেন হেস্টিংসের এই কাউন্সিলের যে প্রথম 4 জন সদস্য ছিলেন তারা কারা ছিলেন একটু বলে দিচ্ছি। 4 জন সদস্যের মধ্যে মেজর ক্লেভারিং, কর্নেল মনসন, রিচার্ড বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস, এই 4 জন সদস্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কিন্তু তার কাউন্সিলটা গঠন করেছিল। 4 নম্বর শর্ত হলো 1774 খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি এবং 3 জন সাধারণ বিচারপতি নিয়ে একটা সুপ্রিম কোর্ট স্থাপন করা হবে। সেটা কোথায় স্থাপন করা হবে? কলকাতাতে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন সেটাও স্থির করা হলো কে হবেন। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন স্যার এলিজা ইম্পে। 4 নম্বর শর্তটাও হয়ে গেল। এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের শর্তগুলো কিন্তু হয়ে গেল। ভারতে কোম্পানি এই শাসনকে সাংবিধানিক পথে পরিচালনা করার এই প্রথম প্রচেষ্টাই ছিল কিন্তু এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। ব্রিটিশ ভারতে এই আইন ছিল প্রথম লিখিত আইন এবং এই আইনের মাধ্যমে কোম্পানি ভারতের নিয়মতান্ত্রিক শাসনের সূচনা করেছিলেন। বুঝতে পারলেন নিশ্চয়ই যে ব্রিটিশ ভারতে এই আইনটি ছিল হচ্ছে প্রথম লিখিত আইন এবং এই আইনের মাধ্যমে কিন্তু কোম্পানি ভারতে একটা নিয়মতান্ত্রিক শাসনের সূচনা করার চেষ্টা করেছিলেন। ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে এই আইনটি ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু তা সত্ত্বেও বাস্তবে এবং কার্যকরী করার ক্ষেত্রে কিন্তু এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ বেশ কিছু ত্রুটি ছিল। ত্রুটিগুলো কি কি সেটা কিন্তু এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি 1 নম্বর 2 নম্বর করে। এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের যে ত্রুটিগুলো ছিল
তার মধ্যে প্রথম যে ত্রুটি সেটা হচ্ছে এই গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল, সেই কাউন্সিলের সদস্যদের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট ছিল না। এর ফলে কিন্তু উভয় পক্ষের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের মধ্যে যে ক্ষমতা সেটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি। ফলে গভর্নর জেনারেল এবং কাউন্সিলের সদস্যদের মধ্যে মাঝে মাঝে বিরোধের সৃষ্টি হতো, ফলে প্রশাসন অচল হয়ে পড়ে। এটা গেল একটা ত্রুটি। 2 নম্বর হচ্ছে বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির উপরে বাংলা গভর্নর জেনারেলের যে ক্ষমতা সেটাও কিন্তু সুনির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ নির্দিষ্ট কোন কোন ক্ষমতা এই বাংলার গভর্নর জেনারেল মাদ্রাস এবং বোম্বাই প্রেসিডেন্সির জেনারেলের উপর প্রয়োগ করতে পারবে সেটাও সুনির্দিষ্ট করে না দেওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতো। এটা গেল 2 নম্বর ত্রুটি। 3 নম্বর যেটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতাও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি। তার ফলে বিভিন্ন যে দেশীয় বিচারালয়গুলো ছিল তার উপরে সুপ্রিম কোর্ট কী করতে লাগলো, ধীরে ধীরে হস্তক্ষেপ করতে শুরু করলো। এটা গেল 3 নম্বর ত্রুটি। আর 4 নম্বর ত্রুটি যেটা সেটা হচ্ছে গভর্নর জেনারেলের সঙ্গে যে সুপ্রিম কোর্টের যে সম্পর্ক সেটাও কিন্তু সুনির্দিষ্ট ছিল না। অর্থাৎ গভর্নর জেনারেলের ক্ষমতায় বেশি না সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি সেটা কিন্তু নির্দিষ্ট করে কারো ক্ষমতা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এর ফলে কি হলো, উভয় পক্ষের মধ্যে একটা ক্ষমতার লড়াই শুরু হলো। অর্থাৎ গভর্নর জেনারেল এবং সুপ্রিম কোর্টের এই দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেল। তাহলে এই ত্রুটিগুলো কিন্তু এই আইনের একটা খুব খারাপ দিক। অর্থাৎ 1773 খ্রিস্টাব্দের আইনের বেশ কিছু ত্রুটি ছিল যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের বলে দিলাম। এইসব ত্রুটি বা সীমাবদ্ধতা সত্ত্বেও এই আইনের কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল। সেই গুরুত্বটা কি? যেমন দেখো, এই আইন কিন্তু ভারতের শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। এর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে ইঙ্গো ভারতীয় যে প্রশাসন গড়ে উঠেছিল সেটা এই আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাছাড়াও এই আইনের মাধ্যমে কিন্তু ভারতে একটা সুনির্দিষ্ট প্রশাসনিক যে কাঠামো সেটা প্রতিষ্ঠার একটা চেষ্টা করা হয়েছিল বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ভারতের প্রথম লিখিত আইন ছিল এটা, যা আগেকার যে অলিখিত বা স্বৈরাচারী শাসন সেটার অবসান ঘটানোর কিন্তু চেষ্টা করা হয়েছিল এই আইন প্রবর্তনের মাধ্যমে। তাছাড়া এই আইনের দ্বারাই ভারতে প্রথম নিয়মতান্ত্রিক শাসনের সূত্রপাত ঘটেছিল। ব্রিটিশ সরকার এই আইনের দ্বারাই কিন্তু সর্বপ্রথম কোম্পানির উপর যে একটা নিয়ন্ত্রণ আরোপ করার প্রয়োজন হয়ে পড়েছিল সেই নিয়ন্ত্রণ আরোপ করার উদ্যোগ গ্রহণ করেছিল এই আইনের মাধ্যমে। তাহলে এই আইনের শর্তগুলো হলো, এই আইনের ত্রুটি হয়ে গেল, এই আইনের গুরুত্ব সম্পর্কে একটু বলে দিলাম তোমাদের। এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে এর এই যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, এইসব ত্রুটি বিচ্যুতি থাকায় কিন্তু যে উদ্দেশ্য ছিল এই আইনের সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। তার ফলে কি হলো, বিভিন্ন দিক থেকে নতুন আরেকটা আইনের প্রবর্তনের উদ্যোগ চলতে লাগলো। ইংল্যান্ডে বিভিন্ন দিক থেকে নতুন আইন প্রবর্তনের চেষ্টা চলতে লাগলো। এই রেগুলেটিং আইন কিন্তু দীর্ঘ 11 বছর কার্যকরী ছিল এবং যেহেতু আইনটি সফল হয়নি তার ফলে নতুন আইন প্রবর্তনের উদ্যোগ চলতে লাগলো এবং শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তার উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে নতুন আর একটা আইন পাশ হলো, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে পরিচিত। যেহেতু উইলিয়াম পিট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই আইনটি পাশ করেছিলেন, ওই জন্য এই আইনটা পিটের ভারত শাসন আইন নামেও পরিচিত বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 নামেও পরিচিত। তাহলে পিটের ভারত শাসন আইন সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। রেগুলেটিং অ্যাক্টের এই যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো ওগুলো সংশোধনের উদ্দেশ্যেই কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী 1784 খ্রিস্টাব্দে এই আইনটি পাশ করলেন, অর্থাৎ পিটের ভারত শাসন আইন পাশ করেছিলেন। এই আইনে কিন্তু অনেকগুলো শর্ত ছিল। এই পিটের ভারত শাসন আইনের শর্তগুলো তোমাদের সামনে আলোচনা করছি 1 নম্বর 2 নম্বর করে। 1 নম্বর যে শর্তটা ছিল, বুঝতে পারছো যে রেগুলেটিং অ্যাক্টের যে ত্রুটিগুলো অর্থাৎ সীমাবদ্ধতাগুলো সেগুলো দূর করার জন্যই এই পিটের ভারত শাসন আইনটা পাশ করা হয়েছিল। এই পিটের ভারত শাসন আইনের 1 নম্বর যে শর্ত সেটা হলো ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব এবং মনোনীত প্রিভি কাউন্সিলের 4 সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হলো। আর এই বোর্ডের হাতে সমস্ত সামরিক এবং বেসামরিক ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এর সভাপতি হলেন কে? ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য। তাহলে বুঝতে পারছো যে ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব এবং ইংল্যান্ডের রাজা কর্তৃক মনোনীত প্রিভি কাউন্সিলের 4 সদস্যকে নিয়ে গঠিত হলো বোর্ড অফ কন্ট্রোল নামে একটা সভা। এই সভার উপরে কোম্পানির ভারত শাসন তত্ত্বাবধানের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কোম্পানির 3 জন ডিরেক্টরকে নিয়ে একটি সিক্রেট কমিটি গঠন করা হলো।
তাহলে 2 নম্বরটা কি, যে কোম্পানির ডিরেক্টর 3 জন থাকবেন একটি কমিটিতে, যে কমিটিটার নাম হবে হচ্ছে সিক্রেট কমিটি। আর এই সিক্রেট কমিটির কাজ কি হবে? এই কমিটির কাজ ছিল ভারতে যে কর্মরত কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির কর্মচারীদের কাছ থেকে বোর্ড অফ কন্ট্রোলের যে নির্দেশ, সেই নির্দেশগুলো আদান প্রদান করা। অর্থাৎ ভারতে কর্মরত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, তাদের কাছে বোর্ড অফ কন্ট্রোল যে নির্দেশ পাঠাবে সেটা পৌঁছে দেবে এবং তাদের কাছ থেকে সেই নির্দেশের যে উত্তর সেটা আবার নিয়ে আসবে। সেই নির্দেশ আদান প্রদান করাই হচ্ছে এই সিক্রেট কমিটির কাজ। 3 নম্বর যেটা, সেটা হলো ভারতে 3 সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল গঠিত হয় এবং যার সাহায্যে গভর্নর জেনারেল তার শাসন পরিচালনা করবে। তাহলে 3 নম্বরটা কি হলো, যে 3 সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল গঠন করা হলো ভারতে, যার সাহায্যে গভর্নর জেনারেল তার শাসন কার্য পরিচালনা করবে। 4 নম্বর শর্তটা হলো যুদ্ধ, শান্তি, রাজস্ব এবং দেশীয় রাজন্যবর্গের সঙ্গে সম্পর্ক প্রভৃতি বিষয়ে বোম্বাই ও মাদ্রাজ গভর্নমেন্টকে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের অধীন স্থাপন করা হয়। অর্থাৎ কি হলো 4 নম্বরটা, যে মাদ্রাজ ও বোম্বাই কাউন্সিলের যুদ্ধ, শান্তি স্থাপন বা দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে এই মাদ্রাজ এবং বোম্বাই কাউন্সিলের ক্ষমতাকে সম্পূর্ণভাবে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের নিয়ন্ত্রণাধীনে নিয়ে আসা হলো। জরুরি প্রয়োজনে গভর্নর জেনারেলকে কাউন্সিলের মতামত অগ্রাহ্য করার অধিকারও কিন্তু দেওয়া হলো। অর্থাৎ জরুরি কোনো প্রয়োজন যদি উপস্থিত হয়, তখন গভর্নর জেনারেল এই যে কাউন্সিল গঠন করা হয়েছে সেই কাউন্সিলের মতামতটাকে অগ্রাহ্য করতে পারবে। 5 নম্বর যেটা, সেটা হলো কোম্পানির কর্মচারীদের এই দুর্নীতি বন্ধ করার জন্য এই আইনে বলা হয় কি, যে ভারত থেকে চাকরি শেষে ফেরার পর প্রতিটি কর্মচারীকে তার সম্পদের হিসাব দাখিল করতে হবে। এটা 5 নম্বরে বলা হলো। পিটের ভারত শাসন আইনের এই 5টি শর্তাবলী কিন্তু ছিল। তাহলে পিটের ভারত শাসন আইনের শর্তগুলো বলে দেওয়া হলো। পিটের ভারত শাসন আইনের কিন্তু যেমন 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টেরও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, একইভাবে কিন্তু এই পিটের ভারত শাসন আইনেরও বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। যেমন দেখো, কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালন সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা কিন্তু বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা ত্রুটি। পূর্বের পরিচালন সভার অস্তিত্ব ছিল, তা সত্ত্বেও কিন্তু আবার বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করা হলো। আবার বোর্ড অফ কন্ট্রোলের নির্দেশগুলি যে সিক্রেট কমিটির কথা বলেছি, সেই সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগতো। এর ফলে গভর্নর জেনারেল বেশিরভাগ সময়ই কী করতো, নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন। অর্থাৎ সেই সিক্রেট কমিটির যে কার্যকলাপ, সেই কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা সময়ের ব্যাপার ছিল। অর্থাৎ সিক্রেট কমিটির কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রটা ছিল হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তার ফলে বাধ্য হয়ে গভর্নর জেনারেল কিন্তু সেই যে নির্দেশ, সেই নির্দেশের সময় অপেক্ষা না করে নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন। তাছাড়াও বোর্ড অফ কন্ট্রোলের সভাপতির হাতে যে বিপুল ক্ষমতা প্রদান করা হয়েছিল, সেই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতির হাতে এই বিপুল ক্ষমতা প্রদান করার ফলে কি হলো, কোম্পানি পরিচালনা সভা তাকে সন্তুষ্ট করে নিজেদের কার্যসিদ্ধি করত। অর্থাৎ এখানে একটা ঘুষের ব্যাপার চলে আসছে, যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তাকে ঘুষ দিয়ে কোম্পানি পরিচালনা সভা তাকে সন্তুষ্ট করে নিজেদের কার্যসিদ্ধি করে নিত। এটাও কিন্তু পিটের ভারত শাসন আইনের একটা ব্যর্থতার মধ্যেই পড়ছে। এই আইন দুটোতে কি দেখা গেল, যে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ভারতে কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনা করার একটা প্রচেষ্টা করা হয়েছিল এবং কোম্পানির কর্মচারীদের যে স্বেচ্ছাচার, সেই কোম্পানি কর্মচারীদের স্বেচ্ছাচার নিয়ন্ত্রণ এবং এদেশে কোম্পানির প্রশাসনে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছিল রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। আর পিটের ভারত শাসন আইনে কি করা হলো, পিটের ভারত শাসন আইনের রেগুলেটিং আইনের বা রেগুলেটিং অ্যাক্টের যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু দূর করার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু বেশ কিছু মনীষী, যেমন ব্রিটিশ মনীষী এডমন্ড বার্ক, তিনি মনে করেছিলেন কি, যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই পিটের ভারত শাসন আইনটি ছিল কিন্তু একটা বুদ্ধিদীপ্ত এবং যুক্তি নির্ভর আইন। তাহলে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন সম্পর্কে তোমরা জানতে পারলে। তাহলে তোমাদের 8 নম্বরের যে কোশ্চিন থাকে, সেই কোশ্চিনে রেগুলেটিং অ্যাক্ট অর্থাৎ 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এইভাবে কিন্তু 4+4 8 নম্বরের কোশ্চিন আসার সম্ভাবনা আছে। তাছাড়াও একের কোশ্চিন হিসেবে এখান থেকে দেখে রাখতে পারো, যেমন হয়তো কোশ্চিন থাকলো যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে 1773 খ্রিস্টাব্দে তোমাদেরকে আগে বলেছি যে ওয়ারেন হেস্টিংস প্রথম বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন, এরকম ধরনের কোশ্চিন থাকতে পারে। অথবা
ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম 4 জন সদস্য কারা ছিলেন তাদের নামও তোমাদেরকে বলে দিয়েছি, ক্লেভারিং, মনসন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস। তাছাড়াও 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে তোমাদের যে কলকাতাতে প্রথম সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল। 1774 খ্রিস্টাব্দের কথা বলেছি তোমাদেরকে। এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সেটা বলে দিয়েছি, স্যার এলিজা ইম্পে। এই ধরনের ছোট কোশ্চেনগুলোও কিন্তু একটু দেখে রাখবে। ঠিক আছে, আশা করি তাহলে তোমাদের এই পিটের ভারত শাসন আইন এবং 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন সম্পর্কে বুঝতে পেরেছো এবং কোনো অসুবিধা নেই। আর বাড়িতে টেক্সট বইটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।